আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদীকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান, বললেন জামায়াত আমির। সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে, বললেন এলজিআরডি মন্ত্রী। পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু, আহত আরও 10 জন। ওসমান হাদির খুনিদের ফেরাতে 15 দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। বিশ্বে ভয়াবহ জ্বালানি সংকটের ইঙ্গিত। আইইএ প্রধানের সতর্কবার্তা, কোনো দেশেই রক্ষা পাবে না। দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানের ব্যাপক হামলা, বিভিন্ন স্থানে সতর্ক সংকেত। সৌদি ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি খাতামুল আম্বিয়ার। তেহরান সহ ইরানের 8 শহরে হামলা, প্রচণ্ড বিস্ফোরণ, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে সম্পর্ক জোরদারের বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার দেয়া এক চিঠিতে তারেক রহমান ঈদ উপলক্ষে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, ঈদ উল ফিতর একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব। এই উৎসব মানুষকে সহানুভূতি, সংহতি ও সম্প্রীতির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, এই উৎসব ভাগাভাগি ও উদারতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে। এই পবিত্র দিনটি উপলক্ষ করে আমাদের জনগণ এবং বিশ্বজুড়ে সব মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান। এরপরই এই চিঠি পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও একটি চিঠিতে বলেছেন, পুরনো সমস্যাগুলো পেছনে ফেলে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব। আজ কথায় কথায় সংবিধানের দোহাই দেয়া হয়, অথচ সংবিধানে 2026 সালের নির্বাচনের উল্লেখ ছিল না। একটি দল সরকার গঠন করবে, আবার একটি দল প্রধান বিরোধী দল হবে, সেটিও সংবিধানে ছিল না। সেটা সম্ভব হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের কারণে। কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, মনে রাখতে হবে, সংবিধানের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সংবিধান। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রোববার বিকেলে সিলেট মহানগর জামায়াত ইসলাম আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। বিএনপির উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার বন্ধু প্রতিম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলতেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচন হলে এবং রাজনৈতিক দল সরকার গঠন করলেও প্রত্যাশিত স্থিতিশীলতা দেখা মেলেনি। সমাজ থেকে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসা দূর হয়নি। বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলকে মনে রাখতে হবে, দীর্ঘ 15 বছর আমাদের সঙ্গে আপনারাও মজলুম ছিলেন। সংস্কার প্রস্তাব এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করব। জনগণের প্রত্যাশা পূরণকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। নির্বাচনী ফলাফল আমরা মেনে নিয়েছি, এর অর্থ এই নয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইতিমধ্যে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি জাতির সামনে তুলে ধরা হয়েছে। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে আর চলবে না, কারণ জনগণ পরিবর্তন চায় বলেই গণভোটে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়ন করতেই হবে। এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে, সেই সঙ্গে বাড়বে জিনিসপত্রের দাম। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা কাজ করতে এসেছি। এই বৃদ্ধ বয়সেও আমাদের ছুটি নেই। প্রতিদিন সকালে অফিস করতে হয়। একদল বেহেশতের টিকিট বিক্রি করে, তারা তো এবার ক্ষমতায় আসতে পারেনি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেয়ার দলে না, আমরা কাজ করে আরও পরিশ্রম করে জান্নাতে যাব। বিএনপি মহাসচিব বলেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না। এদিকে পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। সোমবার সকাল 8টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম চায়না খাতুন। তিনি ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের বিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছিল।
রোববার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ নিয়ে গত রাত থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। আজ সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠি সোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠি সোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গুরুতর আহত 10 জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে 15 দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 6 দফা দাবিতে এই আলটিমেটাম দেওয়া হয়। এর 6ষ্ঠ দফায় বলা হয়, আগামী 15 কর্মদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ইনকিলাব মঞ্চ ঢাকা সহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদদের রক্তের সঙ্গে কোনো আপোষ করতে জানে না। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বকে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দিকে ঠেলে দিতে পারে, এমন কঠোর সতর্কবার্তা দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-এর প্রধান ফাতিহ বিরল বলেছেন, বর্তমান পরিস্থিতি 1970-এর দশকের তেল সংকটগুলোর সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের অনেকেই 1970-এর দশকের পরপর দুটি তেল সংকটের কথা মনে করতে পারি। তখন প্রতিটি সংকটে বিশ্বে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল সরবরাহ কমে গিয়েছিল, দুটি মিলিয়ে 1 কোটি ব্যারেল। তবে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ বলে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা প্রতিদিন প্রায় 1,10,00,000 ব্যারেল তেল হারিয়েছি, যা দুটি বড় তেল সংকট একসঙ্গে হওয়ার চেয়েও বেশি। ফাতিহ বিরল সতর্ক করে বলেন, জ্বালানি সংকটের প্রভাব থেকে কোনো দেশই মুক্ত থাকবে না, কারণ ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল সতর্ক করেছে, এ যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। বার্তা সংস্থা AFP জানায়, গ্রিনিচ মান সময় গতকাল রোববার রাত 10টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের সরবরাহের দাম 1.8% বেড়েছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়িয়ে গেছে, যদিও পরে তা কিছুটা কমেছে। একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল $113.44 দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর 45 মিনিটের মাথায় তা কিছুটা কমে $111 কাছাকাছি থিত হয়। গত 27 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর আগের দিন WTI ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি 67.02 এবং $72.48। তবে বর্তমানে বড় ধরনের সরবরাহ ঘাটতির কারণেই মূলত এই দাম বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হয়, তাহলে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়ে যাবে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করতে পারে। এদিকে রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তায় বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটর সাইকেল ব্যবহারকারীরা। একই সঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিক চাপে পড়েছেন পাম্পের কর্মরতরা। সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত রূপ নিচ্ছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর অধীনস্থ খাতাম আল আম্বিয়ার হেডকোয়ার্টার্স দাবি করেছে তাদের বাহিনী সৌদি আরব ও বাহরাইনে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGCর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ঘাঁটিটিকে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলা হয় সেখানে মার্কিন নজরদারি বিমান মোতায়েন রয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর US 5th ফ্লিটকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এই নৌবহরটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ইয়েমেন ভিত্তিক হুতি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মারসিরা জানিয়েছে তারা জায়ানিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার নামে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যা বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত বলে দাবি করা হয়েছে। এই হামলায় আরস 2 নামের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সংস্থাটি আরও দাবি করেছে এটি ছিল তাদের 74তম হামলার ঢেউ, যেখানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি এবং ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন কৌশল ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আঘাত হানা হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা এখনো সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিছুক্ষণ আগে সাইরেন বাজতে শুরু করেছে, যা ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হিজবুল্লাহ এবং ইরানের যৌথ হামলার ইঙ্গিত দিতে পারে। এই সময়কালেই তারা লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তারা যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চালিয়ে যাবে। তাদের প্রধান উদ্বেগ হলো যুক্তরাষ্ট্র হয়তো অনিয়মিতভাবে যুদ্ধ থামিয়ে দিতে পারে। সাধারণ জনগণ থেকে কিছু প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। ইসরায়েলি সমাজের বড় অংশ এখন এই যুদ্ধে সমর্থন জানাচ্ছে, কারণ তারা ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখছে। তবে একই সময়ে সরকারের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে রকেট হামলা প্রতিরোধ ও নাগরিক সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত, যা আরাদ এবং ডিমোনার মতো স্থানে আঘাত হানার চেষ্টা করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। তবে কিছু ক্ষেপণাস্ত্র এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে, যার ফলে দেশটির জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে কিভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বাধা অতিক্রম করতে পেরেছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং সামরিক পরিকল্পনা সম্পর্কে নতুন আলোচনা শুরু করেছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সম্ভাব্য জটিলতা ও বিস্তারের ইঙ্গিত দেয়। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের মধ্য অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের পরিচালক মাজিদ ফার্সি জানিয়েছেন তেহরান থেকে পশ্চিমে অবস্থিত তাবরিজ শহরে 2টি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলায় মার্জদারান এলাকায় একটি আবাসিক ইউনিটে আঘাত হানার ফলে 4 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। দ্বিতীয় হামলায় রেব রাশিদিয়ার একটি পার্কে 2 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া ইস্পাহান ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত শহর কারাজে বিমান হামলার পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে হামলার পর শহরের আকাশে বিশাল আগুন ও ঘন কালো ধোঁয়ার স্তম্ভ উঠছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ভোরের দিকে হামলা শুরু হয় এবং অল্প সময়ের ব্যবধানে একাধিক বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর 5টা 15 মিনিটে হামলাটি কারাজের সামরিক ঘাঁটি ও গারামদাহ এলাকায় 4 থেকে 5 বার আঘাত হানে। এরপরও পরিস্থিতি থামেনি। ভোর 5টা 35 মিনিটের আপডেটে জানানো হয় তখনও আগুন জ্বলছে। এর আগেও কারাজে তেল ডিপো এবং অন্যান্য স্থাপনায় হামলার পর বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে, যেখানে আশপাশের এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। তবে সর্বশেষ এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ হয়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে কারাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে শিল্প স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং সামরিক সংশ্লিষ্ট কিছু স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়। ফলে এই শহরে হামলা চালানো হলে তা শুধু স্থানীয় নয় বরং বৃহত্তর সামরিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এদিকে তেহরানের পশ্চিমে অবস্থিত শহর খোররামাবাদে বিমান হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা মরিয়া হয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। চারপাশে আতঙ্ক, চিৎকার আর ধ্বংসস্তূপ পুরো এলাকা জুড়ে এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি করেছে। স্থানীয় এক নারী জানান, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর একটিতে একজন বৃদ্ধা বসবাস করতেন, তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফার্স নিউজ এজেন্সি আরও জানিয়েছে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়াতে এক বিমান হামলার পর একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল ও জানালা সম্পূর্ণভাবে উড়ে গেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এই হামলায় ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।